কিন্তু বিএনপি 96-তে ক্ষমতায় এসেই তারা সেই 96-তে আবার এমন একটা নির্বাচন আয়োজন করলো যে নির্বাচনটা ছিল একতরফা, যেটা 3 জোটের রূপরেখা বাস্তবায়নের পরিপন্থী। এই বাংলাদেশে এই উদাহরণগুলো আমরা অতীতে দেখেছি এবং রিসেন্টলি যদি আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্র পাবলিশ করা হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্র যেহেতু সরকার নিজের মতো করে তাদের ভিতরে থেকেই এটা পাবলিশ করেছেন, আমরা আস্থা রেখেছি, কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি যেটা আমাদেরকে আর আশাব্যঞ্জক রাখতে পারে নাই। জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয়, জুলাই ঘোষণাপত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ, যেখানে জেন্টলম্যানরা বসে গত 16 বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই। অতএব শুধুমাত্র মুখের কথায়, শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের দোহাই দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না। এবং তার থেকেও বড় কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ফ্যাসিবাদী কায়দায় চলতো তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা শুধুমাত্র তথ্য কথার আলোচনা করার জন্য আমরা বসি নাই। প্রায়োগিক দিকগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, এই বিষয়টাতে নিশ্চয়তা যাতে ঐক্যমত্য কমিশন থেকে আসে, সে কথাটা কিন্তু কমিশনে আমরা বারবার বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন, সেই ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার আলাপ আমরা সেই ড্রাফটের মধ্যে খেয়াল করেছি। বাংলাদেশে অতীতের উদাহরণগুলো যদি আমরা দেখি, রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বসেছে, কথা বলেছে, যখন সংকটের সময়টা শেষ হয়ে গেছে, কেউ ক্ষমতায় চলে এসেছে, তারপরে তারা আর এই যে আলোচনাগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার আর কোনো প্রয়োজন অনুভব করে নাই। 90-তে 3 জোটের রূপরেখা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে বাংলাদেশে থাকে, সেই বিষয় নিয়ে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হলো। কিন্তু বিএনপি 96-তে ক্ষমতায় এসেই তারা সেই 96-তে আবার এমন একটা নির্বাচন আয়োজন করলো যে নির্বাচনটা ছিল একতরফা, যেটা 3 জোটের রূপরেখা বাস্তবায়নের পরিপন্থী। এই বাংলাদেশে এই উদাহরণগুলো আমরা অতীতে দেখেছি এবং রিসেন্টলি যদি আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্র পাবলিশ করা হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্র যেহেতু সরকার নিজের মতো করে তাদের ভিতরে থেকেই এটা পাবলিশ করেছেন, আমরা আস্থা রেখেছি, কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি যেটা আমাদেরকে আর আশাব্যঞ্জক রাখতে পারে নাই। জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয়, জুলাই ঘোষণাপত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ, যেখানে জেন্টলম্যানরা বসে গত 16 বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই। অতএব শুধুমাত্র মুখের কথায়, শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের দোহাই দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না। এবং তার থেকেও বড় কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ফ্যাসিবাদী কায়দায় চলতো তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া। এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, শাসন ক্ষমতায় পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হলো যা কিছু বাস্তবায়ন করা হলো জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। এখন একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন। ঐক্যমত্য কমিশনের 2য় দফার বৈঠকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের গঠন, উচ্চকক্ষ, বিচার বিভাগ, জরুরি অবস্থা, এই প্রত্যেকটা বিষয়
সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিষয়। আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট তাতে পরিবর্তনের কথা বলেছি, তাতে এই সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না, এটা আর থাকেই না। আপনারা যারা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো ফলো করেছেন তারা একটা জিনিস একটু করে দেখবেন, বিশেষত তাদের কথায় যারা শুধুমাত্র সংশোধনীর কথা বলেন, যে বিষয়গুলোতে সংশোধনী আনানোর কথা বলা হয়েছে এই বিষয়গুলোকে বর্তমান সংবিধানের সঙ্গে একটা মিক্সড ভার্সন আপনারা করে দেখেন যে এই সংবিধানের আর কতটুকু বহাল তবিয়তে থাকে। এই সংবিধানের বড় অংশটাই আর বহাল তবিয়তে থাকে না, কিন্তু একটা জিনিস থাকে, সেটা হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার। অর্থাৎ এই সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটা অন্তর্নিহিত, যেটাকে আর কখনোই পরিবর্তন করা যায় না, এবং সেই দোহাই দিয়ে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। বন্ধুগণ, এই কারণে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে। তারা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করার মধ্য দিয়ে নিজেরাও যেমন এক্সিট পয়েন্ট পাবেন, বাংলাদেশের মানুষেরা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে, ফ্যাসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে। এবং সে জায়গায় বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগত দলীয় অবস্থান থেকে সরে এসে জাতির স্বার্থে, বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের আলোচনাতেই এই জুলাই সনদ বাস্তবায়নের পথ পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে স্বস্তি প্রদান করতে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বীর প্রজা আন্দোলনের কর্মীবৃন্দ, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে এই সেমিনারের আয়োজন করেছি। এ পর্যায়ে বহু বক্তারা বলেছেন, আইনি বিল ব্যাখ্যা করেছেন, আমি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি না, সমামতি কম। আমাদের প্রথম কথা হচ্ছে 5ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে জুলাই ঘোষণা করা হয়েছে, এই জুলাই ঘোষণায় আমরা হতাশ। আমরা আশা করেছিলাম তার এই ঘোষণাপত্রে বাংলাদেশের প্রধান বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান পর্বগুলি উল্লেখিত হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। বীরের হত্যার কথা আসেনি, শাপলা চত্বরে গণহত্যার কথা আসেনি, 18 সালে কোটাবিরোধী আন্দোলনের কথা আসেনি, এমনিভাবে অনেক কিছুই 21-এর সেই মোদিবিরোধী আন্দোলনে 21 জন বাইরে শাহাদাত বরণ করেছেন, তার কোনো উল্লেখ করা হয়নি। তাই আমরা চাই অনতিবিলম্বে এই জুলাই ঘোষণাকে সংশোধিত করে আবার তাকে পেশ করা হোক। দ্বিতীয়টি হচ্ছে জুলাই সনদ। আপনারা জানেন এই সনদ তৈরি করার জন্য কমিশন করা হয়েছে। কমিশন দলগুলোর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তারা বসছে
পরবর্তী সময়ে প্রায় 23 দিন ব্যাপী দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আমরা অনেকগুলো বিষয় একমত হয়েছি, কিছু বিষয়ে বিশেষ সহকারে একমত হয়েছে। এখন প্রশ্ন উঠছে এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে। অত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে প্রধান উপদেষ্টা তার ঘোষণায় বলেছেন আগামীতে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবেন। আমরা এই আশ্বাসে বিশ্বাস রাখি না। এই দেশে 53 বছরে পুরো সরকার তারা কথা রাখেনি, আগামী সরকার রাখবেন এই ভরসা আমরা পাই না, জনগণ পায় না। আমরা চাই নির্বাচনের আগে এই সরকারের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমাদের বিজ্ঞ প্রবন্ধকার শিশির মনির দুটো প্রস্তাবনা করেছেন। তার প্রবন্ধের শেষ পর্যায়ে তিনি বলেছেন, হয় রাষ্ট্রপতির মাধ্যমে প্রেসিডেন্টের ঘোষণার মাধ্যমে এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে, অথবা কোন ভোটের মাধ্যমে তাকে আইনি মর্যাদা প্রদান করতে হবে। আমি মনে করি এই মুহূর্তে গণভোট আয়োজন করা নিয়ে আবার অনেক সমস্যা তৈরি হবে। এই জন্য অনতিবিলম্বে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে একে আইনত আইনি মর্যাদা প্রদান করতে হবে, এর কোনো বিকল্প নাই। একে আইনি মর্যাদা প্রদান না করলে জুলাই বিপ্লবের যে নেতা ছিলেন, যারা সৈনিক ছিলেন, আত্মদান করেছেন, রক্ত দিয়েছেন, হাজার হাজার মাস বঙ্গত্ববরণ করেছেন, তাদের প্রতি মর্যাদার প্রতি অসম্মান জ্ঞাপন করা হবে। তো তাই নয়, আমাদের জুলাই যোদ্ধারা যারা বেঁচে আছেন তাদেরকে সামনে হয়তো বা খোদা না করুন বলা যায় না, কোন গভর্নমেন্ট এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেবেন, যা হতে দিতে পারি না, জাতিটা চায় না। তাই আমরা চাই অনতিবিলম্বে রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে একে কার্যকর করা হোক, আইনি ভিত্তি প্রদান করা হোক। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সেমিনারের আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।